আমি একবার ইমার্জেন্সি মেডিকেল অফিসার তাপস প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন আর.জি. কর মেডিকেল কলেজে 9ই আগস্ট ঘটনার চক্রে সেদিন তাপস ছিলেন, এর আগেও তাপস বলেছেন। আমাকে একটু বলুন তো, আপনারা কি সত্যি ইমার্জেন্সি সার্ভিস বন্ধ করে দিয়েছেন? এবং তার পাশাপাশি এই পোস্টমর্টম নিয়ে আমরা লাগাতার যে কথাগুলো বলেছি, প্রথমে আপনি বলুন যে এই কথাগুলো কি সত্যি না মিথ্যা? এটা একদমই ভুল কথা। ইমার্জেন্সি সার্ভিস কখনোই বন্ধ হয়নি। ইমার্জেন্সি সার্ভিস মানে এখন আমার অসুস্থতা হলে, আমি ক্লিয়ারলি জিজ্ঞেস করছি, কারণ আমাদের প্রত্যেক আমার অসুস্থতা হলে আমি আশেপাশের হাসপাতালগুলোতে যেতে পারবো, সব হসপিটালে, সেখানে ডাক্তার পাবো, নার্স পাবো, সবকিছু। ওখানে সিনিয়র ডক্টর এবং মেডিকেল অফিসার, তাছাড়া সিনিয়র রেসিডেন্ট আর নার্সিং স্টাফ সমস্ত কিছুই এখন অনেক বেশি আছে। আমাদের আর.জি. করে জেনারেল এমার্জেন্সিটা এবং তার উপরের ফ্লোরটা পুরো ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু তার পরদিন থেকেই ট্রমা কেয়ার বিল্ডিংয়ে, যেখানে হচ্ছে ট্রমা পেশেন্টগুলো দেখা হয়, সেখানেই কিন্তু জেনারেল এমার্জেন্সি রানিং এবং কখনো সার্ভিস বন্ধ হয়নি। এবং কদিন আগে যে আর.জি. করের নামে যে একটা কথা উঠেছে যে একটা পেশেন্ট মারা গেছে শ্রীরামপুর ওয়ালস হসপিটাল থেকে, যেটা রেফার করা হয়েছিল, কিন্তু এই ঘটনাটা সম্পূর্ণরূপে মিথ্যে। 9টার সময় পেশেন্টটা এসেছিল পলিট্রমা এবং হেড ইঞ্জুরি নিয়ে। তাকে ইনিশিয়ালি রিসাসিটেট করার পরে তাকে পাঠানো হয় সিটি স্ক্যান করতে। এখন সবাই বলছে 3 ঘন্টা আনঅ্যাটেন্ডেড। 3 ঘন্টা কী করে আনঅ্যাটেন্ডেড হয়? একটা পেশেন্টকে যাওয়ার সাথে সাথে এত পেশেন্ট আসছে, সবাইকে তো সিটি স্ক্যান অ্যাডভাইস করা হয় না। ইনিশিয়ালি রিসাসিটেট করে তাকে সিটি স্ক্যানে পাঠানো হয়েছে, তখন হাইপোভলিক শক হয় এবং পেশেন্টটা আলটিমেট মারা যায়। কিন্তু ওখানকার যিনি এমার্জেন্সি মেডিকেল অফিসার তখন ছিলেন, তার সাথে কথা বলে পোস্টমর্টমে যাওয়ার আগে কিন্তু তারা স্যাটিসফাই ছিলেন। কিন্তু তারপরে জানি না কেন কী করে তারা একটা ভিডিও বের করলো যে তাদেরকে 3 ঘন্টা দেখা হয়নি। এই জন্য বলছি এটা সম্পূর্ণরূপে মিথ্যা। আর পশ্চিমবঙ্গের যতগুলো এত হসপিটাল রয়েছে, সব জায়গায় তো ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি নেই। তাহলে কি করে সেই সমস্ত হসপিটালের যে ডেথগুলোকে বলা হচ্ছে জুনিয়র ডাক্তারদের অভাবে এই জিনিসটা হয়েছে? এটা হতে পারে না। বেশ, আমি তাপস আপনার কাছে আবার আমি আসবো, কারণ আপনার সাথে পোস্টমর্টম রিলেটেড আমি যেগুলো প্রথম দিন থেকে বলে এসেছি, এই পোস্টমর্টম যারা করেছে এবং রিপাবলিক বাংলা লাগাতার জবাব চায় বাংলা একের পর এক দেখিয়েছে, এই সূর্যাস্তের পরে পোস্টমর্টম যে নির্দিষ্ট কিছু সেকশনে করা যায় না, এবং সূর্যাস্তের পরে যে পোস্টমর্টম করা যাবে সেটা নরেন্দ্র মোদীর আমলেই 2021 সালের নোটিফিকেশন সব কিছু নিয়ে দেখিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বা তার মিনিস্ট্রি থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা আমাদের প্রতিনিধিকে বলেছিলেন। শশী পাজা আমাদের প্রতিনিধিকে বলেছিলেন যে এটা টেকনিক্যাল প্রশ্ন। আরে টেকনিক্যাল প্রশ্নই তো মন্ত্রীকে জিজ্ঞেস করবো, এটা আবার কিসের টেকনিক্যাল প্রশ্ন? কেন্দ্রীয় সরকারের যে নোটিফিকেশন, সেটাই ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন সেই সময় 2021 সালে বলেছিলেন এগুলো সমস্ত মর্গ এবং ফরেন্সিক ডিপার্টমেন্টকে মেনে চলতে হবে। 4 নম্বর পয়েন্টটা দেখুন, অবশ্যই সূর্যাস্তের পরে করা যায় যদি সেখানে নির্দিষ্টভাবে ম্যাজিস্ট্রেটের সই থাকে, এবং এই ক্ষেত্রে তো করা একেবারেই যায় না। কোন কোন ক্ষেত্রে? 1 হচ্ছে হোমিসাইড অর্থাৎ খুনের ঘটনা, 2 হচ্ছে আত্মহত্যার ঘটনা, 3 হচ্ছে রেপের ঘটনা, 4 হচ্ছে ল অ্যান্ড অর্ডার ভয়ঙ্করভাবে ভায়োলেশন হয়েছে। এটা নিয়ে আমরা আসবো, কিন্তু এই মুহূর্তে আরো বড় একটা বিষয় নিয়ে, মিথ্যাচার নিয়ে এই পর্দা ফাঁস করতেই, মুখোশ খুলে দিতে আমাকে আনতে হচ্ছে কল্লোল মণ্ডলকে। কল্লোল মণ্ডল অত্যন্ত সিনিয়র একজন অ্যাডভোকেট, দীর্ঘদিন ধরে রাজনীতির ওঠাপড়া দেখছেন, লিগাল ফ্র্যাটার্নিটিতে কল্লোল মণ্ডল প্রতিদিন এই কেসটা সম্বন্ধে দেখছেন, যে কেসটা সুপ্রিম কোর্টে চলছিল। অনেকে একটা ধারণা তৈরি করছে, দেখো কিচ্ছু হবে না, গোটা বাংলা জুড়ে আমরা এভাবেই বসে থাকবো, তার থেকে উৎসবে ফিরে যাই, কিছুই হবে না, এদের সাথে পেরে উঠবো না। কেন পেরে উঠবো না? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজ্য সরকার যেভাবে প্রতি পদক্ষেপে এভিডেন্স ট্যাম্পারিংয়ে সাহায্য করেছিলেন, আমরা তো পেরে উঠেছি। আমরা তো গোটা বাংলার মানুষকে দেখিয়েছি যে ফরেনসিক থেকে শুরু করে সমস্ত কিছুতে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে। আমি একবার কল্লোল বাবুর কাছে যাওয়ার আগে একবার এই 10টা পয়েন্ট একবার দেখার চেষ্টা করি। প্লাজমাতে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে যে জিনিসগুলো হলো, এখন আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে? একদিকে এই ছেলেমেয়েগুলো অদম্য জেদ নিয়ে বসে রয়েছে, এবং অন্যদিকে পুলিশের ভূমিকায় প্রশ্ন, চালান পেশ করা হয়নি সুপ্রিম কোর্ট থেকে, আমরা এটা বুঝতে পারলাম। এবং এগুলো খুব সিরিয়াস ইস্যু, যে ইস্যুগুলো আপনারা মনে রাখুন। সিল করে পাঠানো হয়নি অভয়ার পোশাক, এগুলো নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে অত্যন্ত বড় প্রশ্ন উঠেছে। মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ রিপিট করুন, মুখস্থ করুন, প্রয়োজনে জুনিয়র ডাক্তাররা আপনারা যেভাবে মোটা মোটা বই পড়েন এগুলো বারবার মনে করুন, যাতে করে স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারেন। ফরেন্সিক রিপোর্টে সন্দেহ তৈরি হয়েছে কোর্টে, নমুনা সংগ্রহ করেছেন কে? কোনো উত্তর নেই। ময়না তদন্তের সময়, সেই সময় কখন, কেন ময়না তদন্তটা এত তড়িঘড়ি করা হলো? যে লিকুইড পাওয়া গেছে, হোয়াইট ডিসচার্জ, সেই ডিসচার্জ বা সেই তরল, যোনি তরল, সেটাকে কেন নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে রাখা হলো না? এই সমস্ত কিছু প্রশ্ন করুন, জবাব চান।
আমি কল্লোল বাবুর কাছে একদম সরাসরি চলে যাচ্ছি, উনি এক্সপার্ট। কল্লোল বাবু, একটা যেন সোসাইটাল ডিপ্রেশন কাজ করছে, একটা নৈরাশ্যের বাতাবরণ, যেখানে সবাই ভাবছে আমরা কোথাও গেলে হয়তো বিচার পাবো না। আদপে তো সুপ্রিম কোর্ট কালকে বিচার দিত না, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কি কি আউটকাম যদি একটু আমাদের সহজ করে সাধারণভাবে যদি বুঝিয়ে দেন। এই ইনভেস্টিগেশনটা সিবিআই অনেক পরে পেয়েছে, 4-5 দিন পরে। তার আগে স্টেট গভর্নমেন্টের ভূমিকা পুরো এই ইনভেস্টিগেশনটাকে নষ্ট করে দিয়ে যে সমস্ত অপরাধী আছে তাদেরকে বাঁচানোর জন্যে সমস্ত রকম চেষ্টা করে গেছে। এগুলো ইচ অ্যান্ড এভরি সময় আপনি যে কোনো টিভি খুললেই দেখতে পারবেন, আর যারা তো ওখানে প্রেজেন্ট আছে তারা দেখতে পারবে যে সরকারের ভূমিকা হওয়া উচিত যে সমস্ত দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বার করে তাদের শাস্তি প্রদান করা। এই ক্ষেত্রে দেখা গেছে ডে 1 থেকে, মানে যবে থেকে ইনসিডেন্ট ঘটেছে সেই দিন থেকে সরকারের ভূমিকা যদি আপনি দেখেন, ইচ অ্যান্ড এভরি স্পেয়ারে সমস্ত এভিডেন্সগুলো লুকানোর চেষ্টা করেছে এবং কিভাবে এই কেসটাকে ডিস্ট্রয় করা যায় তার প্রতিটা পদক্ষেপ এই সরকার নিয়েছে, যেটা সরকারের থেকে পুরোটাই আশা করা যায় না। পুরোটাই এই কেসটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, তার এভিডেন্সগুলো কালেক্ট করতে পারেনি। এবারে যে কোনো কেস নির্ভর করে তার এভিডেন্সের উপরে। একটা কোর্ট বিচার করবে, সেই বিচার প্রক্রিয়াটা ডিউরিং ইনভেস্টিগেশনে একটা ইনভেস্টিগেটিং অফিসার কিভাবে সেই এভিডেন্সগুলোকে কালেক্ট করবে একটা অপরাধীর বিরুদ্ধে, এবং সেটাই এভিডেন্সে আনতে হবে যখন ট্রায়ালটা হবে। এই ক্ষেত্রে দেখা গেছে, আপনারাও জানেন, প্রত্যেকে জানে, প্রত্যেকটা রাজ্যবাসী থেকে গোটা পৃথিবীর লোক জানে যে সরকার প্রতিটা ক্ষেত্রে এই এভিডেন্সগুলোকে লোপাট করে কোনো ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা করেছে। আচ্ছা, এ তো গেল একটা দিক। এবার আপনি যখন কেসটা ট্রান্সফার হলো সিবিআইয়ের কাছে, সিবিআইয়ের কাছে যখন গেল, তার এই যে এভিডেন্স কালেকশন করার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে তার প্রতিবন্ধকতা দেখতে আমরা পেয়েছি, যার জন্যে এবং আমি সবাইকে বলবো, এবং জুনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে ডাক্তার ফ্যাটার্নিটি থেকে আরম্ভ করে সমস্ত নাগরিকদের বলবো, সিবিআইয়ের উপরে বিশ্বাস রাখুন। ইনভেস্টিগেশন এটা স্টেশনারি দোকান নয়, কোনো ওষুধ কিনতে গেছেন বা কোনো জিনিস কিনতে গেছেন, কিনে নিয়ে চলে আসবেন। এই ইনভেস্টিগেশনটা একটা রাজ্য সরকারের এগেনস্টে ইনভেস্টিগেশন হচ্ছে, কোনো রকম সহযোগিতা নেই।